নমস্কার, আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন ট্রাভেলিং বিটুইনের আরো একটা নতুন ব্লগ। কলকাতা থেকে একদিনের ছুটিতে বেড়ানোর জন্য একটা স্বল্প পরিচিত জায়গায় আমি আজকে চলে এসেছি। আমরা এখানে ঘুরে দেখব 500 বছরের পুরনো জগন্নাথ মন্দির, প্রাচীন টেরাকোটা মন্দির, গৌরনগর ঘাট এবং আরো অনেক জায়গা। আপনারা যদি আসতে চান কিভাবে আসবেন, কিভাবে ঘুরবেন এবং কোন কোন জায়গা ঘুরে দেখবেন সমস্ত কিছু শেয়ার করব এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের আমাদের গন্তব্যে যাওয়ার জন্য আমরা সকাল সকাল পৌঁছে গেলাম শিয়ালদহ স্টেশন। পৌঁছে গেছি আমরা শিয়ালদহ স্টেশন আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে নদিয়া জেলার চাকদা। শিয়ালদহ থেকে আমরা ধরবো 8:55 শান্তিপুর লোকাল। রানাঘাট লাইনের যে কোনো লোকাল বা প্যাসেঞ্জারে আপনারা চাকদা পৌঁছাতে পারেন। আর ট্রেনের টিকিট রিটার্ন আপ ডাউন পড়েছে 30 টাকা। 4 নম্বরে দিয়েছে শান্তিপুর লোকাল। একদম রাইট টাইমেই ট্রেন ছেড়ে দিল শিয়ালদহ স্টেশন থেকে। শিয়ালদা থেকে যে ট্রেনগুলো ধরলে আপনারা সারাদিনে ভালোভাবে চাকদা ঘুরে আসতে পারবেন, এরকম কিছু ট্রেনের টাইমিংস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। শহর থেকে শহরতলির দিকে যত আমরা এগিয়ে যাচ্ছি, চারিদিকের দৃশ্যপট কিন্তু অনেকটাই পাল্টে গেছে। পৌঁছে গেছি আমরা চাকদা স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম, ওভারব্রিজ ক্রস করে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। এদিক থেকে আমরা এক্সিট করব। শিয়ালদা থেকে চাকদা আসতে আমাদের 1 ঘন্টা 40 মিনিট সময় লেগেছে। আমরা ওভারব্রিজ ক্রস করে এদিক দিয়ে এসেছি, এখান দিয়ে নেমে এইখান দিয়ে বেরিয়ে যাব। মেন রোডে আমরা চলে এলাম। এখানে পুরো বাজার এরিয়া, প্রচুর দোকানপাট আছে। এই গেট দিয়ে আমরা বেরোলাম স্টেশন থেকে। আর এখানেই রয়েছে অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডার। এখানে পরোটা পাওয়া যাচ্ছে, তো আমরা পরোটা দিয়ে আজকে ব্রেকফাস্ট আগে সেরে নেব, তারপর আমরা বেরোবো এখানে চাকদার জায়গা, বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখতে। এক প্লেটে এখানে 3টে পরোটা সাথে আলুর তরকারি দিয়েছে আর দাম হচ্ছে 20 টাকা। এখানে প্রচুর টোটো ভ্যান রয়েছে। আমরা একটা টোটো বুকিং করে নিচ্ছি সারাদিন ঘোরার জন্য। এখানকার বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। আর ঘোরার পর আপনাদের জানাবো টোটো ভাড়া কত পড়লো, সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। চাকদা থেকে প্রথমে আমরা যাচ্ছি পালপাড়ার দিকে। প্রথমেই আমরা পৌঁছে গেলাম আজকের আমাদের প্রথম গন্তব্য, পালপাড়া জোড়া শিব মন্দির। এখানে 2টো শিব মন্দির রয়েছে, জোড়া শিব মন্দির যেহেতু, তো শিব মন্দিরটা পুরনো হলেও এই সামনের যে নাট মন্দিরটা রয়েছে এটা কিন্তু নতুন বানানো হয়েছে। মন্দিরগুলো বেশ প্রাচীন আর মন্দিরের ভেতরে এই হচ্ছে শিবলিঙ্গ। এখানে এখনো নিত্য পুজো করা হয়। জোড়া শিব মন্দির থেকে মাত্র 600 মিটার দূরে রয়েছে পালপাড়া টেরাকোটা মন্দির। আমরা চলে এসেছি পালপাড়ার টেরাকোটা মন্দির। এটা হচ্ছে নদিয়ার প্রাচীনতম একটা মন্দির। পালপাড়া স্টেশন থেকে হাঁটা পথের দূরত্বে রয়েছে এই মন্দির। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এই মন্দিরটি দেখাশোনা করে। উঁচু বেদির ওপর নির্মিত মন্দিরটি আয়তাকার 4চালা ছাদযুক্ত। অনুমান করা হয় 17 শতকের আশেপাশে মন্দিরটি নির্মাণ হয়েছিল। কেউ কেউ মনে করেন মন্দিরটির প্রতিষ্ঠাতা গন্ধর্ব রায়। মন্দিরের প্রবেশদ্বারের ওপরে ও 2 পাশে টেরাকোটার অসাধারণ কাজ দেখতে পাওয়া যায়, যার বেশিরভাগটাই আজ নষ্ট হয়ে গেছে। যেটুকু অবশিষ্ট আছে সেগুলো 2 চোখ ভরে দেখবার মতো। মূলত রামায়ণ থেকে নেওয়া হয়েছে বেশিরভাগ অলঙ্করণ।
ধনুক হাতে রাম, বানর সেনা, রাম রাবণের যুদ্ধ, এই সব চিত্রই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই মন্দিরের গর্ভগৃহে কিন্তু কোনো বিগ্রহ নেই। টেরাকোটার মন্দির বললে আমরা সাধারণত বিষ্ণুপুরের কথাই ভাবি, কিন্তু চাকদাহতেও যে এত সুন্দর একটা টেরাকোটার মন্দির আছে এটা কিন্তু অনেকের কাছেই অজানা। টেরাকোটা মন্দির দেখে আমাদের পরবর্তী গন্তব্য যশরায় অবস্থিত শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ জগন্নাথ মন্দির। এই মন্দিরটি প্রায় 500 বছরের পুরনো। মনে করা হয় পুরীর জগন্নাথ দেব স্বয়ং এই মন্দিরে অবস্থান করেন। এখানে কিন্তু শুধু জগন্নাথ দেবেরই মূর্তি রয়েছে, তার সাথে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, গোপাল আছে, কিন্তু বলরাম বা সুভদ্রার কোনো মূর্তি নেই। কারণ এই মন্দির স্থাপনের পেছনে একটা কাহিনী রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর পারিষদ ছিলেন জগদীশ পণ্ডিত। বৃদ্ধকালে উনি গিয়েছিলেন শ্রীক্ষেত্র পুরী জগন্নাথ ধাম প্রভুর দর্শনে। জগদীশ পণ্ডিত প্রভুর কাছে ওনাকে সাথে নিয়ে গিয়ে সেবা করার মনোবাসনা প্রকাশ করেন। জগন্নাথ দেব জগদীশ পণ্ডিতকে স্বপ্ন দেন সেই বছর নবকলেবর হবে, তাই পুরনো বিগ্রহ পরিবর্তিত হয়ে নতুন বিগ্রহ প্রতিষ্ঠা হবে। জগদীশ পণ্ডিত যেন সেই পুরনো বিগ্রহ নিয়ে যান। জগদীশ পণ্ডিত সেই সময় 80 বছরের বৃদ্ধ ছিলেন। ভক্তের যাতে কোনো কষ্ট না হয় তাই সেই বিগ্রহ আকারে ছোট এবং হালকা হয়ে যায়। আর শর্ত একটাই ছিল, সেই বিগ্রহকে রাস্তায় কোথাও বসানো যাবে না, তাহলে উনি সেখানেই রয়ে যাবেন। তখন জগদীশ পণ্ডিত জগন্নাথের ওই মূর্তি নিয়ে নবদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে। বর্তমান মন্দিরের কাছে এসে ক্লান্ত জগদীশ পণ্ডিত ওনার বন্ধুর হাতে বিগ্রহটি ধরতে দিয়ে নদীতে স্নানে নামেন। আগে এই মন্দিরের পাশ দিয়েই বয়ে যেত ভাগীরথী। বিগ্রহ ভারী লাগায় ওনার সঙ্গী বিগ্রহটি মাটিতে নামিয়ে দেন, আর বিগ্রহটি আগের অবস্থায় ফিরে আসে। তারপর শত চেষ্টা করেও বিগ্রহটি আর তোলা যায় না। তখন জগদীশ পণ্ডিত জমিদারের কাছ থেকে একটুখানি জমি নিয়ে এখানেই একটা ছোট মন্দির তৈরি করে ওনার পুজো শুরু করেন। এই মন্দিরে শুধুমাত্র জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। এই মন্দিরে কিন্তু চৈতন্য মহাপ্রভু দুবার এসেছিলেন। জগন্নাথ মন্দির 12:30টায় বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টের সময় খোলে। এখানে প্রতিদিন ভোগ প্রসাদ খাওয়ানো হয় ঠিকই, কিন্তু ভোগ প্রসাদ যদি গ্রহণ করতে চান সেক্ষেত্রে আগের দিন এখানে ফোন করে কথা বলতে হবে। ফোন নাম্বার আমি দিয়ে দিলাম স্ক্রিনে। আমরা এখানে ভোগ খাবো, কিন্তু আমরা আগে থেকে ইনফর্ম করিনি, এখানে এসে মহারাজকে রিকোয়েস্ট করতে। যেহেতু আমরা মাত্র দুজন আছি সেই কারণে অ্যারেঞ্জ হয়ে গেছে দুজনে, কিন্তু ওনারা বারবার বলছেন কেউ যদি এখানে ভোগ খেতে চান তো আগের দিন ইনফর্ম করলে, ফোন করে কথা বলে নিলে ভালো হয়। ফোন নাম্বার কিন্তু আমি দিয়ে দিলাম স্ক্রিনে। এখানে ভোগের কুপন মূল্য হচ্ছে 120 টাকা করে। নিচে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে, যারা নিচে বসতে পারবেন না তাদের জন্য চেয়ার টেবিলেরও ব্যবস্থা রয়েছে। প্রথমেই দিয়ে গেছে ভাত আর পালং শাকের চচ্চড়ি, এরপর দিয়ে গেছে ডাল এবং বাঁধাকপির তরকারি। বাঁধাকপি দিয়ে খেতে খেতে দিয়ে গেছে আলুর চিপস আর ফুলকপি পনিরের তরকারি, আর তারপরেই দিয়ে গেছে চাটনি, পাঁপড় আর পায়েস। আমি একটু স্লো খাই বলে আমার এখনো চচ্চড়িও খাওয়া হয়নি, আর পাঁপড়, চাটনি, পায়েস দিয়ে চলে গেছে। শেষ পাতে দিয়ে গেছে রসগোল্লার সন্দেশ। এখানে অনেক রকম আইটেম, আর খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো। জগন্নাথ মন্দির দর্শন করে ভোগ খেয়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য গৌরনগর ঘাট। পৌঁছে গেলাম গৌরনগর ঘাট। এটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, আমরা এখন দাঁড়িয়ে আছি। ওই পারটা হচ্ছে হুগলি। তো এখান থেকে এই গৌরনগর ঘাট থেকে হুগলির মিলনগড় পর্যন্ত নৌকা সার্ভিস রয়েছে। তো এইদিকে চলে যাচ্ছে নৌকা ফেরিঘাট, লোকাল ফেরিঘাটটা, আর এই সামনেই দেখা যাচ্ছে গঙ্গা নদী। আর এইখান দিয়ে হেঁটে গেলে রয়েছে লিকাবন রিসর্ট। পায়ে হাঁটা রাস্তা রয়েছে, টোটো চলে যাবে এই রাস্তা দিয়ে। এখানে প্রচুর এরকম নৌকা বাঁধা রয়েছে। এই গৌরনগর ঘাট এরিয়াটা কিন্তু পিকনিক করার জন্য একদম আইডিয়াল, একদম গঙ্গার ধারে। এখানে পিকনিক স্পটও রয়েছে, পিকনিক হচ্ছেও, এখানে গান বাজছে। ঘাটে এরকম নৌকা বাঁধা রয়েছে।
এই সামনে দিয়ে বয়ে যাচ্ছে স্রোতস্বিনী গঙ্গা। আর এখানেই রয়েছে এই মল্লিকা বন ইকো ভিলেজ রিসর্ট। এখানে থাকার জন্য এরকম কটেজ রুম রয়েছে, আর ওদিকেও কিছু রুম রয়েছে। চারিদিকে গাছপালায় ঘেরা, প্রচুর ফুলের গাছও লাগানো রয়েছে। এরিয়াটা খুব বড় না হলেও বেশ সাজানো গোছানো। রিসর্টের মধ্যে এরকম একটা কালী মন্দির রয়েছে। এখানে দুটো প্রিমিয়াম কটেজ রয়েছে, আর এদিকেও কিছু ক্যাটাগরির রুম রয়েছে। এখানে রুমের ভাড়া শুরু হচ্ছে 2000 টাকা থেকে। আর শুধু রুমের ভাড়া, খাবার দাবার আলাদা, এদের নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে। এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা, অনেকটাই বড়। আর এখানে বাঁশের তৈরি চেয়ার টেবিল রয়েছে। আপনারা যদি ডে ট্রিপে আসেন চাইলে কিন্তু এই মল্লিকা বন রেস্টুরেন্টে লাঞ্চও করতে পারেন। যেহেতু রুমে গেস্ট রয়েছে তাই রুমগুলো আপনাদের দেখাতে পারলাম না। আর এটার কিন্তু ডিটেলস আপনারা অনলাইনে পেয়ে যাবেন, তো চাইলে একবার চেক করে দেখে নিতে পারেন। গঙ্গা নদীর ধারের এই ভিউটা কিন্তু এখানে দারুণ লাগছে দেখতে, এত সুন্দর ফুরফুরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ। গৌরনগর ঘাট থেকে রওনা দিয়ে এবার আমাদের গন্তব্য মুকুন্দপুর। আমরা এখন চলে এসেছি মুকুন্দপুর ঘাট। চাইলে এখানে আপনারা নৌকা বিহার করতে পারেন। 10 থেকে 15 মিনিটের একটা বোট রাইড আপনারা এখানে করতে পারেন। আর মাথা পিছু ভাড়া হচ্ছে 30 টাকা করে। আমরাও উঠে পড়লাম নৌকায়। আমরা যেহেতু দুজনেই আছি, তো দুজনেই আমরা ঘুরবো। বোট ভাড়া আমাদের নিচ্ছে 100 টাকা। মাছ ধরার নৌকা, মাছ ধরছে। গঙ্গার পাড় ধরে ধরে এদিকে এরকম প্রচুর ঘাট রয়েছে, আর এই সামনেই একটা দ্বীপ রয়েছে, তো আমরা ওই কাছ পর্যন্তই যাব। আর এই দ্বীপটার নাম হচ্ছে মঙ্গল দ্বীপ। নৌকা করে এই দ্বীপের চারধারটা রাউন্ডও দেওয়া যায়, ঘোরা যায়, সেক্ষেত্রে বোট ভাড়া পড়বে 500 টাকা। দ্বীপের সামনে দিয়ে নৌকা এবার ঘুরিয়ে দিচ্ছে। গঙ্গার ওই পারটা হচ্ছে নদিয়া আর এই পারটা হচ্ছে হুগলি। তো এখান থেকেই নৌকা আমাদের ঘুরিয়ে নিচ্ছে। মুকুন্দপুর ঘাটের সামনে এরকম ছোট ছোট দু একটা দোকান আছে। মুকুন্দপুর ঘাট দেখে আবার ফেরার রাস্তাতেই, মানে মুকুন্দপুর ঘাট থেকে একদমই সামনে রয়েছে শিবকালী মন্দির। তো যখন আমরা গৌরনগর ঘাট থেকে মুকুন্দপুর ঘাটের দিকে যাচ্ছি তখনই রাস্তায় পড়ে। তো আগে আমরা মুকুন্দপুর ঘাটটা ঘুরে নিয়ে তারপর এই মন্দিরে চলে এসেছি। মন্দির চত্বরটা খুব সুন্দর সাজানো গোছানো, বিভিন্ন অ্যানিমালের স্ট্যাচু বানানো রয়েছে, তো বাচ্চাদেরও খুব ভালো লাগবে এই জায়গাটা। মূল মন্দিরে একটাই রয়েছে শিব মন্দির আর একটা রয়েছে কালী মন্দির। এছাড়া একই মন্দির প্রাঙ্গণে আরো একটা আলাদা শিব মন্দির রয়েছে। সামনে এখানে একদম বাঁধানো একটা ঘাট রয়েছে, সবাই এখানে চান করছে। শিবকালী মন্দির থেকে 50 মিটার মতো হেঁটে এগিয়ে আসলেই রয়েছে লোকনাথ বাবার মন্দির। সাদা রঙের উপর সোনালী কারুকার্যে দোতলা এই মন্দিরটি দৃষ্টি আকর্ষণ করে। সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসলে রয়েছে লোকনাথ বাবার মূর্তি। গেট বন্ধ হয়ে গেছে, কিন্তু কাচের দরজা দিয়ে দেখা যাচ্ছে। লোকনাথ মন্দিরের পাশেই রয়েছে একটা শিব মন্দির। সামনেই রয়েছে নন্দীর একটা বেশ বড় মূর্তি। মন্দিরের গেট বন্ধ হয়ে গেলেও এখানেও কাচের দরজা দিয়ে শিবলিঙ্গের দর্শন করা যাচ্ছে। লোকনাথ মন্দির দেখে এখন আমরা যাচ্ছি পান্ডিয়া ঘাট। আর এই পান্ডিয়া ঘাটের আশেপাশে কিন্তু প্রচুর পিকনিক করার জায়গা রয়েছে। এখন আমরা চলে এসেছি একদম গঙ্গার ধারে অবস্থিত স্বর্ণ মন্দির। যদিও এখানে লোকাল মানুষেরা এটাকে পান্ডিয়া মন্দির নামেই চেনে। এখানে একই মন্দির প্রাঙ্গণে প্রথমেই রয়েছে ত্রিশক্তি মন্দির।
এখানে মা কালীর 3টি স্বরূপ একত্রে পূজিত হন। প্রথমেই রয়েছে মা আদ্যামার বিগ্রহ, মাঝে রয়েছে মা ভবতারিণী, আর একদম লাস্টে রয়েছে মা তারামার বিগ্রহ। ত্রিশক্তি মন্দিরের পাশেই রয়েছে একটি শিব মন্দির, আর এই শিব মন্দিরটা দেখতেও একটা শিবলিঙ্গের মতো। মন্দিরের ভেতরে অরিজিনাল শিবলিঙ্গ রয়েছে। এই দুই মন্দিরে নিত্য পুজো হয়। একদম গঙ্গার ধারে এই মন্দিরটা রয়েছে, সামনে দিয়েই বয়ে যাচ্ছে গঙ্গা। এই জায়গাটায় প্রচুর পিকনিক স্পট রয়েছে, প্রচুর পিকনিক পার্টি এসেছে একদম গঙ্গার ধারে। এই মন্দির চত্বরেই রয়েছে একটি জলাশয়, যেটি সুন্দর করে বাঁধানো, আর এই জলাশয়ের মাঝেই রয়েছে আরো একটি মন্দির। আর এই মন্দিরটি কিন্তু অসম্পূর্ণ। পাণ্ডেয় উপাধির জনৈক ব্যক্তি এই মন্দির কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু করেছিলেন, যার কিছুটা সম্পূর্ণ হয়েছে, যেগুলো আমরা আগেই দেখলাম। এরই মধ্যে ওনার প্রয়াণ ঘটায় এই মন্দির নির্মাণের কাজটা অসম্পূর্ণই রয়ে যায়। আজকের আমাদের বেড়ানোর প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। যাচ্ছি এখন আজকের লাস্ট গন্তব্য, রায়দের জমিদার বাড়ি। দারুণ লাগছে, সানসেট হচ্ছে দিকটা, আর এই দিকটা হলুদ হয়ে আছে সর্ষে খেতে, দারুণ লাগছে ভিউটা। একদম গ্রামের ভেতর দিয়ে আমরা পৌঁছে গেলাম রায়দের জমিদার বাড়ি। জায়গাটা একদমই ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে। আজকের আমাদের লাস্ট গন্তব্য রায়দের জমিদার বাড়ি, কিন্তু এখানে এসে যা পরিস্থিতি দেখলাম, তো কোনোভাবেই এটা আইডিয়াল নয় আসার জন্য। পুরো পিকনিক আর ছেলেদের আড্ডা, মদের আড্ডা, আর ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে এটা। তো চাইলে এটা আপনারা বাদ দিতেও পারেন। আর রাস্তাটাও এটা অনেকটা দূর, মানে যে আমরা ত্রিশক্তি মন্দির দেখলাম সেখান থেকে চাকদা ঢুকে আবার অন্তত 7-8 কিলোমিটার অন্যদিকে আসতে হলো। তো চাইলে এটা আপনারা বাদ দিতে পারেন। এবার আমরা এখান থেকে ফিরে যাব চাকদা স্টেশন। তো আজকে আমরা যে সম্পূর্ণ জায়গাগুলো ঘুরে দেখলাম, যে সাইট সিনটা করলাম, তার জন্য আমরা টোটো ভাড়া নিয়েছিলাম চাকদা স্টেশন থেকে। তো আমাদের সারাদিনের জন্য সাইট সিনের খরচা পড়লো 1200 টাকা। তো যে ভাইয়ের সঙ্গে আমরা ঘুরেছি তার থেকে ফোন নাম্বারটা একটু জেনে নেব। তোমার নাম্বারটা একটু বলে দাও। হ্যাঁ বলুন, লিখুন 9641922850। ওকে, থ্যাংক। তো আপনারা যদি চাকদা আসেন তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। খুব ভালোভাবে আমাদের সমস্ত জায়গা ঘুরিয়ে দেখিয়েছে।